আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম টু হালকেনস্টাইন। ওকে, চলো আমরা একটা নতুন কোর্সের সূচনা করতে যাচ্ছি। এই কোর্সের সূচনায় আমি তোমাদের সাথে কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আমানুল্লাহ, ডিএনসি, ঢাকা নার্সিং কলেজ। ওকে, আসো তাহলে আজকে আমরা শুরু করি। যেমন আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হইতেছে নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26-এর মান বন্টন। এটার মান বন্টন কোন সাবজেক্ট থেকে আমাদের কত মার্ক কোশ্চিন আসতেছে তোমরা অনেকেই জানো, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। কারণ কি? কারণ গত বছর যে মান বন্টনটা ছিল সেটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে, মানে তার আগের বছর যেটা ছিল গত বছর কিন্তু সেটা আবার চেঞ্জ হয়েছে। তো অনেক প্ল্যাটফর্মে দেখবা যে আগের মান বন্টন দেওয়া আছে, তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ, ঠিক আছে? সেজন্য আমরা ফার্স্ট অফ অল মান বন্টন দেখবো, তারপরে আমরা যেটা দেখবো কোশ্চিন প্যাটার্ন। এখানে কোশ্চিন প্যাটার্নগুলো কেমন হইতেছে, কোন সেগমেন্ট থেকে আমাদের কোশ্চিন বেশি আসতেছে, কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে যেটা দেখবো কেমিস্ট্রি কি পড়বো। কেমিস্ট্রি যদি ভাইয়া তুমি সবগুলো পড়তে চাও, সবগুলো চ্যাপ্টার যদি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে চাও, তাহলে কিন্তু ভাই মানে খবর আছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়বো। অ্যাডমিশন যে সেগমেন্ট আছে, অ্যাডমিশন যে পরীক্ষা, সেখানে শেখার জিনিস আছে, কিন্তু তার মানে এই না আমি এই জিনিসটি শুধু শিখেই যাব। এখানে তোমার যোগ্যতাকে প্রুফ করতে হবে। যেই জিনিসগুলো অ্যাডমিশন টেস্টে আসবে ওই জিনিসগুলো বেশি বেশি জানতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে। তোমার নিজের শেখার জিনিস আছে, ওটা অনেক সময় আছে ভাইয়া, কিন্তু অ্যাডমিশন যে সেগমেন্ট বা অ্যাডমিশন যে সময়, সেটা নিজের শেখার সময় না, অ্যাডমিশনে কি আসবে ওইটা শেখার সময়। ওকে, আচ্ছা আসো আরেকটা জিনিস, যে বিএসসি যারা তোমরা দিচ্ছ, ডিপ্লোমা তো 3টা ভাগ, একটু পরে আলোচনা করব গাইডলাইন ভিডিওতে, এই ভিডিওতে তো হয়তো পাবা না। আচ্ছা একটু বলে রাখি যে তোমরা যখন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেখানে 3টা ভাগ আছে, হয় ডিপ্লোমা হিসেবে, না হলে বিএসসি হিসেবে, না হলে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি হিসেবে। এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারে, আর যে বাকি সেগমেন্ট দুইটা আছে ডিপ্লোমা এবং বিএসসি, এখানে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ছেলেদের জন্য 10% কোটা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এখানে 90% জায়গা দখল করে অবস্থান করে। আচ্ছা তাহলে যেটা দেখছি, বিএসসি যারা দিবা তারা কি পড়বা, এইচএসসির বই পড়বা নাকি এসএসসির বই পড়বা? এখন কথা হইতেছে এগুলো নিয়েও ডিটেলস আলোচনা হবে। এসএসসি তো মানে এইচএসসি যেটা আছে সেটা তো পড়বাই, কিন্তু যদি শুধু এইচএসসি পড়ো তাহলে কিভাবে মারা খাবা ভিডিওর মাঝখানে বলতেছি। আচ্ছা, প্রশ্ন ব্যাংক কেন পড়বো, এটা আজকের হট টপিক। কারণ এই জিনিসটার মাধ্যমে আজকে আমরা দেখতে পারবো যে কোশ্চিন ব্যাংক থেকে কি পরিমাণ কমন আসে এবং কি পরিমাণ ভিডিও, মানে কি পরিমাণ হইতেছে কোশ্চিন আমাদের রিপিট হইতেছে। ওকে, আচ্ছা আসো তাহলে শুরু করি নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26-এর মান বন্টন নিয়ে। কেমন? ওকে, মান বন্টন নিয়ে যদি কথা বলি, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি যে এই তো নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26-এর যে পরীক্ষা, সেটাই কারা কারা অংশগ্রহণ করতে পারবে। এখানে অংশগ্রহণ করবে যারা এইচএসসি 23 ব্যাচ আছে, এইচএসসি 24 ব্যাচ আছে এবং এইচএসসি 25 ব্যাচ আছে, ঠিক আছে? এই 3 ব্যাচের স্টুডেন্ট এই নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26-এ অংশগ্রহণ করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা দেখলাম, কারণ এখানে থার্ড টাইমার হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করা যায়। মেডিকেলের ক্ষেত্রে দেখো সেকেন্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করা যায়, কিন্তু নার্সিং একমাত্র সেগমেন্ট যেখানে থার্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করা যাচ্ছে, ঠিক আছে? আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলো তাহলে একবারেই খেল খতম। ওকে, তারপরে আসি যে এখানে যে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমার ন্যূনতম যোগ্যতাটা কি? ন্যূনতম যোগ্যতা হয়েছে দুইটা মিলে 7 পাওয়া লাগবে। জিপিএ, সিজিপিএ না, জিপিএ, দুইটা মিলে 7 পাওয়া লাগবে এবং একটাতে 3-এর চেয়ে যদি কম থাকে তাহলে হবে না। ধরো এসএসসিতে পাইছো জিপিএ 5, ঠিক আছে? এখন এইচএসসিতে পাইছো 2.5, দুইটা মিলে কিন্তু 7 পয়েন্টের উপরে আসে, কিন্তু হবে না। কারণ কি? আলাদা আলাদাভাবে কি করতে হবে, তোমার 3 পয়েন্টের উপরে থাকা লাগবে। ধরো দুইটাতেই যদি 3.5 আছে তাও অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা, আর প্রার্থীর এইচএসসির সমান পরীক্ষায় জীববিজ্ঞানের যে ন্যূনতম জিপিএ সেটা হবে 2.5। কেমন? 2.5। 2.5 ধরো 100 মার্কের মধ্যে তুমি যদি দেখা যাচ্ছে যে 50 মার্ক অ্যাচিভ করো, তাহলে দেখা যাচ্ছে 2.5 চলে আসছে, তাই না? আর এখানে তো আমাদের এইচএসসি পরীক্ষায় কি থাকে, প্র্যাকটিক্যাল থাকে 25-25-এর মধ্যে তো 23 এমনিই দেয়, ঠিক আছে না? আর তুমি যদি এমসিকিউ 10-15 পাও, ধরো রিটেনে দেখা যাচ্ছে যে আরও 20 পাইলা, 50-এর মধ্যে 20-30 তো পাবাই, তাই না? তো দেখা যাচ্ছে যে অবভিয়াসলি তুমি অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা তারপরে আসো এখন দেখি যে বিএসসি ইন নার্সিং এর মান বন্টন সম্পর্কে। মান বন্টন নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলি। আচ্ছা এখানে বাংলাতে আছে 20 মার্ক, আর ইংরেজিতে কত আছে? 20। গণিতের ক্ষেত্রে আছে
কত 10 মার্ক, এবং জীববিজ্ঞান যে সাবজেক্টটা আছে সেখানে আছে তোমাদের 20 মার্ক, এবং পদার্থ বিজ্ঞানে আছে 10, এবং রসায়ন বা কেমিস্ট্রি এখানে আছে 10 মার্ক। কেমন? ওকে, আর যে সাধারণ জ্ঞান আছে সেখানে আছে 10 মার্ক। এখন কথা হইতেছে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এখন ভাই বলতেছেন এটা তো সবাই জানে, তা কি গুরুত্বপূর্ণ? ভাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হইতেছে কোন জিনিসটাতে আমি বেশি সময় দিব, কোন জিনিসটাতে আমি বেশি সময় দিব। এখানে দুইটা বিষয়, এক যেই জিনিসটাতে তুমি দুর্বল সেই জিনিসটাতে বেশি সময় দিবা, দুই যে জিনিসটাতে মার্ক বেশি সেই জিনিসটাতে তুমি বেশি সময় দিবা। কেমন? ওকে, তারপরে যদি আসি তাহলে আমাদেরকে বুঝতে হবে, দেখো রসায়নে মার্ক কত 10, চ্যাপ্টার কত 10টা। এখন তোমরা তো হইতেছে যে মানে এসএসসি থেকে এইচএসসি উঠতেছো না, যে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে যে 10টা চ্যাপ্টার অল্পই তো, তোমরা যে একটা চ্যাপ্টার কি পরিমাণ বড় সেটা তো তোমরা পড়ে আসছো তাই না এইচএসসিতে, তাহলে তোমাদেরকে আলাদাভাবে সেখানে বলতে হচ্ছে না। এখন দেখো এই 10টা চ্যাপ্টারের সবগুলো টপিক যদি পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ারভাবে পড়তে চাও তাহলে কি শেষ করতে পারবা? না, এবং সবগুলো টপিক তোমার লাগবেও না। এখন কোনগুলো টপিক লাগবে এবং কোনগুলো লাগবে না এগুলো বলার জন্যই বা এগুলো সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমরা আছি, ঠিক আছে? তো আমাদের সাথে তোমাদের যাত্রা শুভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা দেখলাম রসায়নের 10 মার্ক। তো এই জিনিসটা থেকে আমরা একটু ধারণা নিব যে রসায়ন আমাদের কি পরিমাণ পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখলাম, শুধু এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু এই তো মার্ক ডিস্ট্রিবিউশন আছে না, মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী সাবজেক্টকে গুরুত্ব দিবা। যেই সাবজেক্টে মার্ক যত বেশি সেই সাবজেক্ট তত বেশি পরিমাণে পড়বা, ঠিক আছে? এখন আসো, প্রথমে আমরা দেখব যে প্রশ্ন ব্যাংক কেন পড়বো। এই যে টপিক ছিল না আমাদের প্রশ্ন ব্যাংক কেন পড়বো, কথা হইতেছে ভাইয়া আমি তো নার্সিং অ্যাডমিশন টেস্ট দিব কিন্তু কি পড়বো আর কি পড়বো না, ঠিক আছে? আচ্ছা, এই সম্পর্কে কথা বলবো, আবার কথা বলবো কোশ্চিন ব্যাংক আমরা কেন পড়বো। আচ্ছা, তাহলে আসো দেখি যে কেন পড়তেছি কোশ্চিন ব্যাংক। তো দেখো কোশ্চিনগুলো কিভাবে রিপিট হইতেছে, এগুলো যখন তুমি বুঝতে পারবা তখন তোমার কাছে পড়াটা সহজ হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস আছে, টপিক কিন্তু আরো আছে, আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওর পর্যায়ক্রমে তোমাদেরকে বলতেছি। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেটা হইতেছে খাবার লবণের সংকেত কি। ক্লাস 6 থেকে পড়ে আসছো ভাই, ক্লাস 6 এর পড়া, খাবার লবণের সংকেত কি, এটা আসছে নার্সিং অ্যাডমিশন টেস্ট 2024-25, মানে গত বছর যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাতে আসছে তোমার এই কোশ্চিনটা। এই কোশ্চিনটা আবার কবে আসছিল? 19-20 সালের দিকে বা 19-20 সেশনে এই কোশ্চিনটা আসছিল। আবার দেখা যাচ্ছে 5-6 বছর পরে আবার কোশ্চিনটা রিপিট হয়েছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই থেকে আমরা বুঝলাম যে কি আমাদের কোশ্চিন ব্যাংক পড়া জরুরি। শুধু একটা না, আজকে ভুরি ভুরি উদাহরণ দিব, দেখতে থাকো শুধু। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? খাবার লবণের সংকেত কি? অবশ্যই হবে সোডিয়াম ক্লোরাইড। অবশ্যই কি হবে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড। দেখছো জাস্ট শুধু কি করছে, তোমার যে অপশনগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিছে, কিন্তু ভিতরে মেইন অপশন কিন্তু ঠিকই আছে। ওকে, তাহলে আমরা দেখলাম খাবার লবণের সংকেত হইতেছে সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো পর্যায় সারণীর ভিত্তি কি, পর্যায় সারণীর ভিত্তি কি, পর্যায় সারণীর ভিত্তি কি বলো তো ভাইয়া? তোমরা কি পড়ো নাই, জানো না? কত সহজ কোশ্চিন। এখানে হইতেছে পর্যায় সারণীর আমাদের যে ভিত্তি সেটা হইতেছে আমাদের পর্যায় সারণীর যে ভিত্তি, দেখো পর্যায় সারণীর ভিত্তি হইতেছে ইলেকট্রন বিন্যাস। কি হবে ভাইয়া? ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণী সম্পর্কে একটু কথা বলি, সেটা হইতেছে পর্যায় সারণীর কিন্তু একটা বিশাল ইতিহাস আছে, ঠিক আছে? এই ইতিহাসটা কিভাবে কাজ করতেছে একটু বলি। প্রথমে যদি বলতে হয় পর্যায় সারণী সম্পর্কে কথা, তাহলে আসবে বিজ্ঞানী ডোবেরাইনারের কথা, ঠিক আছে? ডোবেরাইন যে বিজ্ঞানীটা ছিল তিনি ত্রয়ী সূত্র প্রদান করে। যখন আমরা 3 নম্বর অধ্যায় পড়বো তখন এগুলো আরো ডিটেলস পড়বো। ত্রয়ী সূত্র কি? ত্রয়ী সূত্র হচ্ছে ধরো পটাশিয়াম, সোডিয়াম এবং ধরো লিথিয়াম। তো এই লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই যে 3টা মৌল আছে, বিজ্ঞানী ডোবেরাইনার দেখেন যে দেখো এই লিথিয়াম এবং পটাশিয়াম এই দুইটার যে পারমাণবিক ভর সেই দুইটা তুমি যোগ করো ভাইয়া, তারপরে গড় করে দেখো যে সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটার সমতুল্য বা কাছাকাছি। তো এই ধরনের পরীক্ষার মাধ্যমে তিনি বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন যে এগুলো একটা
কি ধর্মে অনেক মিল রয়েছে, ভৌত ধর্মে অনেকগুলো মিল রয়েছে। যেমন তিনটা যদি ধাতুর ক্ষেত্রে লক্ষ্য করো, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম তিনটাই কিন্তু আমাদের ধাতু বা এস ব্লকের মৌল। তো এই ধরনের ভিত্তি করে তোমার বিজ্ঞানী ডোবেরাইনার প্রথম এই মৌলগুলো নিয়ে কাজ করা শুরু করেন। তারপরে আসে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। তারপরে আসে কে, আমাদের যে পর্যায় সারণীর জনক দিমিত্রি মেন্ডেলিফ, পর্যায় সারণীর জনককে দিমিত্রি মেন্ডেলিফ, ঠিক আছে। তিনি পর্যায় সারণীতে মৌলের ভর অনুসারে মৌলগুলোকে কি করেন, সাজান। মৌলের যখন ভর অনুসারে সাজালেন পারমাণবিক ভর, তখন দেখলেন কিছু কিছু মৌলের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়। দেখো কি সমস্যা, যেমন দেখো তুমি যদি পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে এটার ভর হইতেছে 39.1, ঠিক আছে। কিন্তু আর্গনের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, এটার ভর হইতেছে 39.9। এখন বলো তো ভাইয়া কোনটার ভর কম? অবশ্যই পটাশিয়াম। তাহলে সূত্র অনুযায়ী কি আসার কথা ছিল, পটাশিয়াম আগে আসবে। কিন্তু পর্যায় সারণীতে কি পটাশিয়াম আদৌ আগে আছে? না। কেন নাই? কারণ পটাশিয়াম হইতেছে এমন একটা মৌল যার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ এটা ক্ষার ধাতু। কি ধাতু ভাইয়া? ক্ষার ধাতু। কিন্তু যদি আর্গনের ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে আর্গনের ক্ষেত্রে তুমি যেটা দেখবা, আর্গন কিন্তু ভাইয়া ক্ষার ধাতু না, কি ধাতু? নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা দেখতেছি যে যখন আমরা ভর অনুসারে, পারমাণবিক ভর অনুসারে কি করব, এই তো আমরা সাজাবো, তখন আর্গনকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হইতেছে। যখন আর্গনকে আমরা সামনে নিয়ে, পটাশিয়ামকে সামনে নিয়ে আসবো আর্গনের সামনে, তখন পটাশিয়াম চলে যাবে 18 নম্বর গ্রুপে। বুঝতে পারছো? 18 নম্বর কি? নিষ্ক্রিয়। পটাশিয়াম কি নিষ্ক্রিয়? কখনোই না। সেজন্য এই ধরনের শুধু এটাই না, আরো আইসোটোপের যে বিষয় এবং আরো কিছু বিষয় ছিল, যেগুলোর জন্য বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ যে পর্যায় সারণী প্রদান করেছিল, যেখানে 12টি পর্যায় এবং 8টি গ্রুপ ছিল, সেই ইয়াটা পরবর্তীতে কি করা হয়, পরবর্তীতে আবার নতুনভাবে আরেকটি বিজ্ঞানী সংস্কার করেন। এবং তিনি অনেক কাজ করছেন, দিমিত্রি মেন্ডেলিফ প্রচুর কাজ করছেন, কারণ তিনি সর্বপ্রথম সবগুলো মৌলকে, তখন পর্যন্ত কয়টা মৌল ছিল? 63টা মৌল ছিল। এই 63টা মৌলকে ভাইয়া তিনি কিন্তু সুন্দরভাবে সাজান, তিনি কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা রূপ দেন। দেখো 12 দিয়ে 8 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, তার মানে হইতেছে 96টা। দেখো যদি 12টা পর্যায় হয়, ধরো সাপোজ এরকম 12টা পর্যায়ে 8টা গ্রুপ, তাহলে দেখো 96টা মৌল কিন্তু এখানে অবস্থান করতে পারতেছে। কিন্তু তখন পর্যন্ত ভাই আবিষ্কৃতই তো হইতেছে কয়টা? 63টা। তাহলে এখানে দিমিত্রি মেন্ডেলিফ তখন ভবিষ্যৎবাণী করে গেলেন যে ভাইয়া কি, যে তোমাদের আরো মৌল সামনে আসবে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তার কথা কিন্তু সঠিক ছিল। কারণ কি? কারণ পরবর্তীতে আমরা দেখি যে এভাবে 63, 64, 65 করতে করতে বর্তমানে মৌল সংখ্যা কত? 118, 118টি। কেমন? ওকে, তাহলে এটা ছিল তোমার পর্যায় সারণীর দেখা যাচ্ছে বেসিক যে আলোচনা। 3 নম্বর অধ্যায় যখন পড়বো আরো ডিটেলস আলোচনা হবে। কেমন? ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে তখন এই অনুযায়ী করা হয়। তারপরে আসে বিজ্ঞানী বোর এসে আমাদের দিমিত্রি মেন্ডেলিফের যে সীমাবদ্ধতা ছিল সেগুলোকে কাটিয়ে নতুনভাবে একটি পর্যায় সারণী প্রদান করে, যেটাই হইতেছে আমাদের আধুনিক পর্যায় সারণী। কি বললাম ভাইয়া? আধুনিক পর্যায় সারণী, যেখানে মৌল সংখ্যা আছে 118টি। কেমন? ওকে, তাহলে এই পর্যায় সারণীতে বোর কি করে? বোর যে বিজ্ঞানী ছিল সেটি ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস, সরি এটা হইতেছে ভুল হয়েছে, তোমার যে অ্যান্সার দিয়েছিলাম প্রথমে, অ্যান্সার হইতেছে এটা হবে না ইলেকট্রন সংখ্যা না ভাইয়া, ইলেকট্রন বিন্যাস হবে। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমাদের পর্যায় সারণীর ভিত্তি হইতেছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে, রাইট? ওকে, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এটা দেখো নার্সিং অ্যাডমিশন টেস্ট 2023-24, মানে এই বছরের আগের বছর, ঠিক আছে। এটা আসছে আবার 17-18, দেখতেছো কোশ্চিনগুলো কিভাবে রিপিট হইতেছে? ভাইয়া একটু দেখো, কোশ্চিনগুলো কিন্তু বারবার রিপিট হইতেছে। যদি কোশ্চিন ব্যাংক না পড়ো তাহলে কিন্তু মারা খাবা পুরা, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো, পরের যে কোশ্চিনটা আছে সেটা হইতেছে নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? এবং পরের বছর খেয়াল করো আসছে, মানে আগের যে বছর সেটা ছিল নিচের কোনটি দুর্বল অ্যাসিড। আচ্ছা, দেখতেছো কোশ্চিনগুলো কিভাবে আসতেছে? একবার আসছে শক্তিশালী অ্যাসিড, একবার আসতেছে দুর্বল অ্যাসিড, একবার আসতেছে ধরো বললো নবায়নযোগ্য শক্তির উৎস কি, একবার বললো অনবায়নযোগ্য শক্তির উৎস কি, একবার বলো ক্ষার ধাতু কোনগুলো, একবার বলো অ্যাসিডিক বা অন্য ধাতু কোনগুলো, ঠিক আছে। এই ধরনের জিনিস, মানে
এবার যেটা আসতেছে পরবর্তীতে তার উল্টাটা আসতেছে, বা এবার যেটা আসতেছে 5 বছর পর ওইটা আবার রিপিট হইতেছে, এই ধরনের জিনিস। তাহলে কোশ্চিন ব্যাংক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ভাইয়া, এখন আসো দেখি নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড। নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড, এটা আমরা নির্ণয় করব কিসের ভিত্তিতে বলো তো ভাইয়া? এটা আমরা নির্ণয় করব কেন্দ্রীয় মৌলের যে যোজ্যতা, কেন্দ্রীয় মৌলের যোজ্যতা। এখন কথা হইতেছে এই যে কথাটা বললাম, কি বললাম ভাইয়া? কেন্দ্রীয় মৌলের যোজ্যতা। এই জিনিসটা কি? কেন্দ্রীয় মৌলের যোজ্যতা হলো একটি যৌগের, ধরো যোজ্যতা, ঠিক আছে? আচ্ছা মুছে দিয়ে আবার লিখি না হলে। কেন্দ্রীয় মৌলের যোজনী বা যোজ্যতা যে জিনিসটা বোঝায় সেটা হইতেছে এখানে 4টা কি দেওয়া আছে, সাবস্টেন্স দেওয়া আছে না, 4টা বিভিন্ন ধরনের যৌগ দেওয়া আছে না, NO3 নাইট্রিক অ্যাসিড, H3PO4, H2SO4, HClO4, এই যে জিনিসগুলো এখন আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করব কোনটা বেশি শক্তিশালী? এই জিনিসটা জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হইতেছে কেন্দ্রীয় মৌলের যে যোজ্যতা। এখন কথা হইতেছে কেন্দ্রীয় মৌল কোনটা, মাঝখানে যেটা থাকবে সেটাই আমাদের কেন্দ্রীয় মৌল। তাহলে যদি NO3 এর ক্ষেত্রে লক্ষ্য করো নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, যদি H3PO4 এর ক্ষেত্রে লক্ষ্য করো পি বা ফসফরাস তোমার হইতেছে কেন্দ্রীয় মৌল, যদি H2SO4 এর ক্ষেত্রে লক্ষ্য করো সালফার কেন্দ্রীয় মৌল, এবং যদি HClO4 এর ক্ষেত্রে লক্ষ্য করো তাহলে আমরা দেখব যে কেন্দ্রীয় যে মৌল সেটা হইতেছে আমাদের Cl বা ক্লোরিন। ওকে, আসো এবার আমরা একটা একটা করে এই ম্যাথগুলো করে বোঝার চেষ্টা করি যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। ধরো এখানে যদি হাইড্রোজেনের কথা বলি, NO3 এই যে যৌগটা আছে, এখানে আমরা তো জানি যে অক্সিজেনের যে যোজনী বা যোজ্যতা সেটা হইতেছে কত, -2, ঠিক আছে? অক্সিজেনের ক্ষেত্রে -2, অক্সিজেনের ক্ষেত্রে কত ভাইয়া? -2, আর হাইড্রোজেনের ক্ষেত্রে +1, হাইড্রোজেনের ক্ষেত্রে +1। এখন এগুলো কি বলতে হবে? আচ্ছা যেহেতু প্রথম ভিডিও তাহলে এগুলো বলতেছি যে কেন এগুলো হইতেছে। আচ্ছা দেখো অক্সিজেন এটার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 8, এটা তো সবাই জানো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে 8 নাম্বার যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটা হইতেছে আমাদের অক্সিজেন। এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 2p4, দেখতেছো? এখন আমরা জানি না যে পি অরবিটালে, ঠিক আছে, পি উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা। আছে কয়টা? 4টা। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? 2টা। অর্থাৎ 2টা যে ইলেকট্রন গ্রহণ করতেছে, অর্থাৎ সেজন্য এটা যোজনী হইতেছে -2, কারণ এটা অধাতু এবং এটা কি করতেছে? 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর গ্রহণ করলে কি মাইনাস, আর যদি ছেড়ে দেয় তাহলে প্লাস। কথা কি বুঝতে পারছো? একবার না বুঝতে পারলে শতবার বুঝাবো, কিন্তু ভুল বুঝবা না, কেমন? ওকে, তারপরে আসো হাইড্রোজেনের ক্ষেত্রে। দেখো তো হাইড্রোজেনের ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে হাইড্রোজেন 1s1, হাইড্রোজেন 1s1 এটা কি করে? একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে স্থিতিশীলতা অর্জন করে। এখানে দেখো যে ঘটনাটা ঘটছে হাইড্রোজেনের ক্ষেত্রে এর যে যোজ্যতা সেটা কত ছিল? 1 গেল। ওকে, এখন নাইট্রোজেন এটা আমরা রেখে দিলাম, নাইট্রোজেন রেখে দিলাম কারণ এটা আমরা যোজ্যতা নির্ণয় করব। আচ্ছা প্লাস এখানে দেখো যে জিনিসটা হয়েছে অক্সিজেন কয়টা আছে? 3টা, এবং এখানে তোমার অক্সিজেনের যে যোজনী সেটা কত ছিল? -2। তাহলে এখানে হলো 3 দুগুণী -6, 3 দুগুণী কত ভাইয়া? -6। তাহলে n ইকুয়াল, এ পাশে যদি মাইনাস ছিল তাহলে ওই পাশে কি হবে? +6, তাই না? এ পাশে ছিল -6, এ পাশে হবে +6, এ পাশে ছিল +1, এ পাশে হবে -1। তাহলে নাইট্রোজেনের যে তোমার কেন্দ্রীয় মৌলের যে যোজনী সেটা যোজ্যতা সেটা কত আসছে? নাইট্রোজেন NO3 এর ক্ষেত্রে আসছে 5। কত আসছে ভাইয়া? 5। এবার দেখো, এবার আমরা এগুলো মুছে দিলাম, এগুলো আশা করি বুঝতে পারছো, এগুলো তো সহজ জিনিস, ঠিক আছে না? এখন আসো আমরা বাকি যে মৌলগুলো আছে সেগুলো একটু চটপট করে নির্ণয় করে ফেলি। ধরো যদি এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে 3 × 1, কারণ কি? কারণ হাইড্রোজেনের যে জারণ মান সেটা হইতেছে +1। তারপরে যদি লক্ষ্য করি পি ফসফরাস, এটা আমরা নির্ণয় করব। তারপরে যদি লক্ষ্য করি অক্সিজেন, অক্সিজেন কয়টা আছে ভাইয়া? 4টা, অক্সিজেন আছে 4টা, এবং অক্সিজেনের জারণ মান হইতেছে -2 = 0। কারণ কি? কারণ উপরে তো প্লাসও নাই মাইনাসও নাই, তাই না? ওকে, তাহলে আমরা দেখতেছি এখানে আসতেছে 3 প্লাস হইতেছে 5p প্লাস 4 দুগুণী -8, ঠিক আছে? এটা আর +8 থাকবে না, এটা হয়ে যাবে -8। কেমন? যদি -8 হয় তাহলে দেখো এ পাশে -8, ওই পাশে গেলে কি হবে? p ইকুয়াল এ পাশে হবে +8, আর এ পাশে 3, ওই পাশে হবে -3। তাহলে হয়ে গেল
5, তাহলে ফসফরাস সেটা হইতেছে 5 এবং যে নাইট্রোজেন সেটা হইতেছে 5। এতটুকু বুঝতে পারছো? তোমরা কিন্তু নোট করে রাখো। তোমরা ভাবতেছো একটা কোশ্চিন নিয়ে এত কথা বলতেছি, ভাইয়া একটা পুরো টপিক কভার হয়ে যাচ্ছে, তো এই কোশ্চিনটা সামনে যদি আবার আসে কি করবা? এটা কি আবার আসবে? কখনোই না। কোশ্চিন ব্যাংক থেকে কমন আসবে, এটা আমিও জানি তুমিও জানো, কিন্তু একবারে ডিরেক্ট যে হুবহু কমন আসবে কে বলছে ভাই? কয়েকটা কোশ্চিন ডিরেক্ট কমন আসবে, সবই কি কমন আসবে? না। ঠিক আছে, তাহলে কীভাবে কমন আসবে? ওই যে টপিক সেটা কমন আসবে, সেজন্যই এত কথা বলা, যেন পরবর্তী তোমরা যখন পরীক্ষা দিবা তখন যেন ভাইয়া ভুল করে না আসো, কেমন? কারণ একটা মার্ক অনেক গুরুত্বপূর্ণ। একটা মার্ক পিছিয়ে যাবা, 10,000 সিরিয়াল পিছিয়ে গেলা, ঠিক আছে? তখন বুঝতে পারবা ভাইয়া অ্যাডমিশন কাকে বলে। বাসায় বসে কান্না করবা আর মানে হইতেছে যে আফসোস করবা যে জীবনে কি করছি। তো ঠিক আছে, অ্যাডমিশনের রিয়েলিটি বুঝবা, আস্তে আস্তে একটু বড় হওয়া, আমরা আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখো H2SO4, যদি সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করো তাহলে সালফিউরিক অ্যাসিডে আছে 2, কারণ কি হাইড্রোজেন যে পরমাণু সেটা আছে 2টা এবং হাইড্রোজেনের যে জারণ মান সেটা হইতেছে +1, এমন। ওকে, এখন যদি সালফারের জারণ মান নির্ণয় করতে চাই এবং যদি দেই অক্সিজেন আছে 4টা এবং অক্সিজেন জারণ মান -2 ইকুয়াল যদি 0 দেই, সালফারের মান আসছে 4 দুগুণে -8, এখানে -8 থেকে লোপ আসে +8 এবং এটা হইতেছে এখানে কি ছিল +2, ওই পাশে হবে -2, তার মানে হইতেছে +6। সালফারের যে জারণ মান সেটা হয়ে গেল +6। ওকে, এবার লাস্ট যেটা আছে আমরা HClO4 এটা দেখব, তাহলে আমাদের এই কোশ্চিনটা শেষ। আশা করি এগুলো তুলে নিছো, হ্যাঁ, এগুলো মুছে দিলাম, কেমন? ওকে, এখন আমরা দেখব লাস্ট যে পরমাণুটা আছে, কি যে যোগটা আছে কি ভাইয়া? HClO4, কেমন? ওকে, এখন আমরা জানি হাইড্রোজেনের জারণ মান 1, হাইড্রোজেন পরমাণু একটা, সেজন্য দিলাম 1 × 1। তারপরে ক্লোরিনের জারণ মান নির্ণয় করব, সেজন্য এটা ক্লোরিন রেখে দিলাম। অক্সিজেন আছে 4টা, সেজন্য দিলাম 4। অক্সিজেনের জারণ মান হইতেছে -2, সেজন্য দিলাম -2 দিয়ে গুণ, তারপরে দিলাম 0, কারণ এর উপরে প্লাস বা মাইনাস কোনো চিহ্ন নাই, কেমন? যদি প্লাস মাইনাস থাকতো তাহলে 0-র জায়গায় ওই সংখ্যাটা আমরা লিখতাম। এখন দেখো, তাহলে আমরা নির্ণয় যদি করি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে হবে কি 4 দুগুণে -8, ওই পাশে কি হবে +8, এখানে হচ্ছে 1 1 1, তাহলে এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস, তাহলে 8 - 1 বা 8 - 1 কত ভাইয়া? 7। দেখো, আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে কত পাইছিলাম? 5, ফসফরাসের ক্ষেত্রে কত পাইছি? 5, এবং সালফারের ক্ষেত্রে কত পাইছি? 6। শুধুমাত্র ক্লোরিনের ক্ষেত্রে পাইছি 7। ক্লোরিনের ক্ষেত্রে কত পাইছি? 7। যে মৌলের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সর্বোচ্চ, আবার বলতেছি, যে মৌলের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সর্বোচ্চ ভাইয়া, সেখানেই কিন্তু আমার অ্যাসিডটা বা নিচের যে অ্যাসিড থাকবে সেগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হবে। বুঝতে পারছো? ওকে, অ্যাসিড শক্তিশালী হওয়ার কয়েকটা রিজন আছে। 1 নাম্বার যে রিজন, কেন্দ্রীয় পরমাণুর যে যোজ্যতা আছে সেটা সর্বোচ্চ হইতে হবে, যেটা সর্বোচ্চ হবে সেটা বেশি শক্তিশালী, 1 নাম্বার। 2, যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, এক্সট্রা অক্সিজেন, তাহলে অ্যাসিড বেশি শক্তিশালী হবে। 3, যদি বন্ধন দুর্বল হয় এবং হাইড্রোজেন আয়ন খুব সহজে ত্যাগ করতে পারে, অ্যাসিড শক্তিশালী হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? ওকে ভাইয়া, তাহলে এতগুলো যে কথা বললাম, এটা অনেক সময় লাগছে না? না হলে 3 থেকে 4 মিনিট সময় লাগছে, কিন্তু ভাইয়া পরবর্তীতে যখন যাবা তখন সহজ হবে না? এই টপিকটা ক্লিয়ার হয়ে গেল না? এভাবে পড়বা। তোমার যখন তুমি কোশ্চিন ব্যাংক পড়তেছো তখন এই কোশ্চিন ব্যাংক পড়া মানে এই না যে একটা শুধু কোশ্চিন নিলাম, অ্যান্সারটা দেখলাম, এটা না। ওই কোন টপিক থেকে কোশ্চিনটা আসছে টপিকটা মার্ক করা এবং ওই রিলেটেড আর কি কোশ্চিন হইতে পারে সেটা মার্ক করা, ঠিক আছে? ধরো একবার আসছে ভিনেগারের সংকেত কি, আরেকবার আসছে অ্যাসিটিক অ্যাসিড কি, আরেকবার আসছে ভিনেগারে পানির পার্সেন্টেজ কত, আবার আসছে ভিনেগার দিয়ে কি করে, ভিনেগার অম্ল না ক্ষার। এই যে জিনিস একটাই টপিক না, কিন্তু কোশ্চিন আসছে ঘুরায় ঘুরায়। একবার আসতেছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি করে আগুন নেভানো যায়, পরবর্তীতে আসছে ভর কত, পরবর্তীতে কি আসছে ভাইয়া, এই যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা গ্রিন হাউস যে মৌল মানে গ্রিন হাউস যে গ্যাস সেটা হিসেবে কাজ করে। তো এটা সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এটা যদি না জানো, এভাবে যদি না পড়ো তাহলে কিন্তু হবে না। এখানে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, শুধু হাজার হাজার না, প্রায় 1 লাখ পরীক্ষা দেয় নার্সিং সেগমেন্টে প্রতি বছর, 1 লাখের উপর, ঠিক আছে? গত বছরও মনে হয় 1,07,000 না কত যেন পরীক্ষা দিয়েছিল এই ধরনের, 1 লাখের নিচে না, ঠিক আছে? তো এই ধরনের স্টুডেন্ট সংখ্যা পরীক্ষা দিয়ে সরকারিতে চান্স পাওয়া বাবা অত সহজ না, বুঝছো? আর সরকারিতে যদি একবার চান্স পেয়ে যাও না, অনেক ফ্যাসিলিটি পাবা, আস্তে আস্তে তো সব জানবা। তুমি কি পাবা, ধরো বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান নাই বা অন্য কোনো হইতেছে সেক্টর নাই যেখানে স্টুডেন্ট অবস্থায় টাকা দেওয়া হয়, নার্সিং স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, সরকারি স্টুডেন্টকে টাকা দেওয়া হয়, যেই টাকাতে তাদের
ঢাকা শহরে খাওয়া হয়ে যায়, ঠিক আছে। জানি যে খাওয়ার মান মেস তো বা হোস্টেল তো বুঝো যে আহামরি দিবে না, কিন্তু দেখা যাচ্ছে যেই টাকাটা দেয় ওইটা দিয়ে স্টুডেন্টের খরচ চলে যায় মোটামুটি, ঠিক আছে। আর হালকা হালকা পাতলা টিউশন আছে, কোচিং আছে, তারপরে নিজস্ব দেখা যাচ্ছে কিছু বিজনেস থাকে, সব মিলে চলে যায় ভাই। কিন্তু তুমি যদি বেসরকারিতে পড়ো, প্রতি মাসে মাসে তোমার টাকা দিতে হবে এবং তোমার থাকার সমস্যা, হল ফ্যাসিলিটি খারাপ। তুমি যদি সরকারিতে পড়ো তুমি ফ্রিলি থাকতে পারবা, তোমার যদি বেসরকারিতে পড়ো খাওয়ার সমস্যা, যদি তুমি সরকারিতে পড়ো তাহলে খাওয়ার যে সমস্যা সেটা থাকতেছে না, ঠিক আছে। আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, খাট তোষক কি নাই, বালিশ মশারি পর্যন্ত দেয়, চিন্তা করছো? আচ্ছা তো আসো তারপরে ক্ষেত্রে লক্ষ্য করি নিচের কোণটা। তাহলে এটা কি দেখলাম ভাইয়া, শক্তিশালী অ্যাসিড কোনটা হবে? HClO4। এতটুকু ক্লিয়ার? একটু দেখো ভাইয়া এতটুকু ক্লিয়ার কি? যদি এটা ক্লিয়ার হয় তারপরে দেখো নিচের কোনটি দুর্বল অ্যাসিড। গত নার্সিং অ্যাডমিশন 24-25 আসছে কি সবল, পরেরটাতে আসছে কি ভাইয়া দুর্বল। এখন আসো আমরা দেখবো যে নিচের কোনটি দুর্বল অ্যাসিড। একটু তোমরাই বলো তো নিচের কোনটি দুর্বল অ্যাসিড। এখন ভাইয়া আমারে বলো যে নিচের কোনটি দুর্বল অ্যাসিড। আচ্ছা এখান থেকে দেখতেই পাচ্ছি H2SO4 চরম লেভেলের হইতেছে যে তীব্র অ্যাসিড, কারণ H2SO4 এখানে খুব সহজেই হাইড্রোজেন আয়ন দান করে দিতে পারে, HNO3 এখানেও হাইড্রোজেন আয়ন খুব সহজে দিয়ে দিতে পারে, HClO4 এটা তো কথাই নাই, এটা খুব সহজে হাইড্রোজেন আয়ন দিয়ে দিতে পারে। কারণ HCl এর ক্ষেত্রে যদি দেখো এখানে হাইড্রোজেন প্লাস হয়, ক্লোরিন মাইনাস হয়, তারপরে কি হয় ক্লোরিন মাইনাস হয়ে দুইটা মিলে কি তৈরি করে ভাইয়া HCl। তো যখন পানিতে দ্রবীভূত হবে তখন এটা খুব সহজে পানির সাথে বিক্রিয়া করে ফেলতে পারে, হাইড্রোজেন আয়ন মুক্ত হয়ে যেতে পারে। কিন্তু ভাইয়া কিন্তু CH3COOH এই যে পরমাণুটা আছে ভাই বলে অ্যাসিটিক অ্যাসিড বা যেটা হইতেছে ভিনেগারের মূল উপাদান। তো এই যে মৌলটা যৌগটা সরি CH3 ভাইয়া COOH, এই যে মৌলটা আছে এখানে একটু লক্ষ্য করো, এখানে CH3COO মাইনাস এবং H প্লাস এটা হয়, ঠিক আছে ভাইয়া এটা হয়, কিন্তু খুবই দুর্বলভাবে হয়, বুঝছো? বন্ধনটা খুবই দুর্বলভাবে ভাঙে, মানে পানিতে দেওয়ার সাথে সাথে যদি দ্রুতভাবে ভেঙে যাবে, দ্রুতভাবে বিক্রিয়া করবে, এটা হয় না। সেজন্য এই তো CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের যে মূল উপাদান সেটা হইতেছে আমাদের দুর্বল অ্যাসিড। সেজন্যই তো এটা আমরা হইতেছে যে কি করি খাবার সংরক্ষণে ব্যবহার করি। আমরা কি H2SO4 সালফিউরিক অ্যাসিড খাবার সংরক্ষণে ব্যবহার করতে পারবো এটা? ঠিক আছে না? ওকে, তাহলে আমরা কি করব দুর্বল অ্যাসিড ব্যবহার করব যেন সেটা আমাদের শরীরের ক্ষতি না করে, কেমন বুঝছো ভাইয়া? ওকে তাহলে CH3COOH। তারপরে আসো সবচেয়ে হালকা মৌল কোনটি। এখন আমরা দেখব সবচেয়ে হালকা মৌল কোনটি। এখন এই যে মৌলগুলো আছে এখন সবগুলো কি করে নির্ণয় করব, ভর নির্ণয় করব। আমরা কি জানি পরের সারণীতে 118টা মৌল আছে না, এই যে 118-এর মধ্যে 1 থেকে 30 পর্যন্ত এটা মুখস্থ করা বাধ্যতামূলক ভাই, সবার আছে জানি, কিন্তু যদি কারো না থাকে ভাই প্লিজ এগুলো হইতেছে একটু মুখস্থ কর, কারণ তোর কখন যে কোন ইয়ে আসে, এবার আসছে হালকা মৌল, পরবার দিবে ধর ভারী মৌল, পরের বার যে এখান থেকে কোশ্চেন আসে ভাই, ধর একটা মৌল দিয়ে বললো যে বলো তো ভাইয়া এটার পারমাণবিক সংখ্যা কত, বা বলো তো ভাইয়া এটার ভর সংখ্যা কত, তখন তুমি যদি এগুলো না জানো তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তো অন্তত 30টা, কোন 30টা? এই তো যে জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে, ঠিক আছে কি আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্রিন, টাইটেন, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, নিকেল, কপার, জিঙ্ক। তো এই যে 30টা মৌল আছে এই 30টা মৌল আশা করি ভুলবা না, ঠিক আছে। এগুলো একবারই ঠোঁটের আগায় রাখতে হবে, বুঝছো? আচ্ছা তারপরে তাহলে দেখলাম এখন আমরা এটা থেকে যেটা নির্ণয় করবো, দেখো হালকা মৌল কোনটি। এখন আমরা এটার ভর যদি জানি তাহলে পেয়ে যাব আর্গন এটা হইতেছে তোমার 20-40 বা অনেক সময় বলা হয় 39.9 আর 40 একই কথা রে ভাই, ঠিক আছে। তাহলে এটার ভর হইতেছে আর্গন, পারমাণবিক সংখ্যা হইতেছে 20 এবং পারমাণবিক ভর হইতেছে 40। হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। এবং থাইরক্সিন এটা কোনো মৌলই না, তোমার এটা কোনো মৌলই না, ঠিক আছে, এটা একটা হরমোন, তো এটা তোমাকে বুঝতে হবে। তাহলে এর আগেই বাদ। নাইট্রোজেন 714 মানে কি নাইট্রোজেন হইতেছে পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক ভর হইতেছে 14। এখন তুমি আমারে বলো 1 বড় 14 বড় নাকি হইতেছে 40 বড়? যেটা সবচেয়ে বড় সেটা আগেই বাদ, যেটা সবচেয়ে কম সেটা হবে হালকা, বুঝছো ভাইয়া? ওকে তাহলে সবচেয়ে হালকা হইতেছে আমাদের হাইড্রোজেন, কেমন? ওকে সহজ কোশ্চিন ভাইয়া, সহজ কোশ্চিন, কিন্তু এই সহজ জিনিসগুলো যদি না পারো তাহলে জীবনে দুঃখ আছে ভাইয়া। আসো তাহলে পরের সেগমেন্টে একটু লক্ষ্য করি।
সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? দেখো ঠেলা, এখনই বললো হালকা, এবার বলছে ভারী। ঠিক আছে, তো তোমাদের বেলায় আবার আসতে পারে হয়তো ভারী নাইলে হালকা। ঠিক আছে, এখন কথা হইতেছে ভাইয়া আপনি তো বললেন 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে, নিচের যে কোশ্চিনটা সেটা তো 1 থেকে 30 কি ওইটা তো চলে গেছে একবারে মানে 86 পর্যন্ত। তা কি করবো ভাইয়া রে? ওই যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে হ্যালোজেন শ্রেণীর, তো বিশেষ কয়েকটা তোমার হচ্ছে গ্রুপ আছে যেগুলো মুখস্থ করা লাগবে। যেমন ধরো 1 নাম্বার গ্রুপ মানে ক্ষার ধাতুর যে গ্রুপ, 2 নাম্বার গ্রুপ মিথ ক্ষার ধাতুর যে গ্রুপ, তারপরে ধরো নিক্টোজেন 15 নাম্বারে মানে 16 নাম্বার যেটা আছে, তারপরে ধরো তুমি চ্যালকোজেন বা হইতেছে যে 17 নাম্বার হ্যালোজেন যেটা আছে, ওই যে মৌলগুলো 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে। ঠিক আছে, আবার যেগুলো 18 নম্বর গ্রুপে মৌল আছে সেগুলো কয়েকটা মুখস্থ করা লাগবে। এখন ভাইয়া বলতে এতগুলো মুখস্থ করা লাগবে? ভাই খুবই সহজ, একটা দিন নিয়ে বস, মৌলগুলো হইতেছে চিহ্নিত কর, নেমোনিক দিয়ে মুখস্থ কর, ইজি ভাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা মৌলিক যে গ্যাস আছে এগুলো হইতেছে সবগুলো মৌলিক গ্যাস। ঠিক আছে, কিন্তু সবগুলো নিষ্ক্রিয়। আমরা নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে জানি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। আমার সাথে সাথে বলো ভাইয়া। হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে আছে রেডন, আর আছে অর্গানিসন। অর্গানিসন হচ্ছে 118 নম্বর মৌল, এটাই পর্যায় সারণীর শেষ মৌল, লাস্ট ওয়ান। ওকে, আচ্ছা তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা হইতেছে 2, পারমাণবিক ভর 4, নিয়নের 10 এবং পারমাণবিক ভর 20, আর্গনের 20 এবং হইতেছে 40। এখন কথা হচ্ছে ভাই বাকিগুলোও কি মুখস্থ করা লাগবে? যদি না করতে চাস করিস না, এখন দেখ করতে হবে না। দেখ এখান থেকে দেখ সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটি? আমরা জানি পর্যায় সারণীর যত নিচে যাব একটা গ্রুপের যত নিচে যাব পারমাণবিক ভর তত বাড়তে থাকবে, পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে নিচের যেটা মৌল সেটা হবে সবচেয়ে ভারী, তাই না? সবচেয়ে নিচের যেটা মৌল সেটা হবে সবচেয়ে ভারী। এখন এগুলোর মধ্যে দেখ হিলিয়াম, এটা অপশনে নাই, তাহলে এটা আগেই বাদ। নিয়ন, দেখ নিয়ন আছে, আচ্ছা নিয়ন আছে প্রথম দিকে আছে, তাহলে এটা বাদ, কারণ আমার সবচেয়ে নিচেরটা লাগবে। তারপরে দেখ কি আছে, আর্গন আছে কিন্তু তার নিচেরও যে মৌল আছে রে ভাইয়া, জেনন, দেখ জেনন আছে না? আছে। তাহলে তারপরে কি আছে? রেডন। এই তো অ্যান্সার হবে এটা। কারণ কি, এই তো পর্যায় সারণীর 17 নাম্বার হ্যালোজেন যে মৌলগুলো আছে সেই মৌলগুলোতে রেডনের ভর সবচেয়ে বেশি, এর জন্য এটা সবচেয়ে ভারী মৌল। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এখন যদি এই অপশনে ধর মনে কর নিয়ন না থেকে অর্গানিসন আছে, কি আছে ভাইয়া? নিয়ন না থেকে অর্গানিসন। ভাইয়া বল তো এবার অ্যান্সার কোনটা হবে? বল তাড়াতাড়ি বল, কোনটা হবে বল না রে ভাই। অর্গানিসন। কারণ কি, কারণ যত নিচে যাব তত আমাদের কি হবে ভাইয়া? আমাদের যত নিচে যাব তত ভর বাড়বে, অর্থাৎ মৌলটা তত শক্তিশালী হবে। ক্লিয়ার? ওকে ভাইয়া, তারপরে আসো, এখন আসো যেটা বললাম নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি এবং অনবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? বলছিলাম না 24-25 গত বছর আসছে নবায়নযোগ্য, 23-24 তার আগের বছর আসছে অনবায়নযোগ্য। তো তোদের সময়ও যদি অনবায়নযোগ্য আসে বা নবায়নযোগ্য আসে দেখি অবাক করার কিছু? যদি বছরের পর বছর রিপিট হইতে পারে তাহলে তোর পড়তে কি সমস্যা? ছোট টপিক। এবং এই জিনিসটা দেখ, এই জিনিসটা তুই যদি এইচএসসিতে খুঁজিস, তুই আমারে বল, যদি ভাই তুই এই জিনিসটা যদি এইচএসসিতে খুঁজে বাইর করতে পারিস তাহলে কর তো দেখি। তুই দেখা যে ভাইয়া এই নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য টপিক এইচএসসিতে আছে। এ বেটা এটা এসএসসির টপিক। কোন টপিক? এসএসসির। এখন ভাইয়া বিএসসিতে এই কোশ্চেন আসছে কেন? কারণ কি ভাই, কারণ এই কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংকে আছে, তোর এর আগেও আসছে এবং অনেক সময় যে বিএসসির যে কোশ্চেন হয় অনেক সময় ডিপ্লোমারাও করে। তো ভাই এই কোশ্চেন আসবে না তো কোশ্চেন করেছি মানে আসলে তো অবাক হওয়ার কিছু নয় ভাই, সেজন্য তোকে সেফ জোনে থাকতে হবে। সেফ জোন কি ভাই? ভাই আমার এসএসসির বইটাও পড়, এসএসসি। ঠিক আছে, তো এই বইটাও পড়বি। এখন কথা হচ্ছে ভাই সব পড়বো না ভাই, আমি আসি, আমি তোরা বইলা দিব যে কি কি পড়তে হবে, তুই একটু কাইন্ডলি একটু বাসায় বসে থেকে একটু পড়িস। আনাস ভাইয়ের কোর্সে জয়েন করছিস মানে সব পাবি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন আয় তাহলে দেখি ভাইয়া যে নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি। এখন দেখো নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি হইতেছে যেই শক্তিগুলো বারবার ব্যবহার করা যায়। ধরো একবার ব্যবহার করছো আবার রিইউজ করতে পারতেছো, সেটাই নবায়নযোগ্য। আর যেগুলো একবার ব্যবহার করছো কিন্তু আর পরবর্তীতে ব্যবহার করতে পারতেছো না, সেটাই অনবায়নযোগ্য। এখন এখানে দেখি কয়লা একবার ব্যবহার করলে পরবর্তীতে ব্যবহার করা যায় না, তেল একবার ব্যবহার করলে পরবর্তীতে ব্যবহার করা যায় না, আর অক্সিজেন যদি একবার ভাই শ্বাস নিয়ে নেই ওই অক্সিজেন আর হইতেছে অক্সিজেন পাওয়া যাবে না, ওই অক্সিজেন যখন বের হবে তখন হয়ে যাবে ভাই CO2।
টু কার্বন ডাই অক্সাইড। আচ্ছা তাহলে কোনটা ভাইয়া? এটা হবে নবায়নযোগ্য শক্তির যে উৎস সেটা হবে ভাইয়া জলবিদ্যুৎ। কোনটা হবে ভাইয়া? জলবিদ্যুৎ। নবায়নযোগ্য শক্তির যে উৎস সেটা হইতেছে আমাদের জলবিদ্যুৎ। এখন আসি অনবায়নযোগ্য। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, জলবিদ্যুৎ কেন? কারণ জলবিদ্যুৎ কি আসলে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ওই দেখো নাই নদীর মাঝখানে বাঁধ দিয়ে তোমার হইতেছে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো ওই যে জল দিয়ে তোমার শক্তিতে রূপান্তর করা হইতেছে, বিদ্যুৎ উৎপাদন করা হইতেছে, ওই জলের কি অপচয় হইতেছে? না, ওই জল তো তার হইতেছে যে নিজস্ব গতিতে প্রবাহিত হইতেছে, জাস্ট আমি তার ইউজ করে ছাইড়া দিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা এটা আবার ইউজ করা যাবে, ওই পানিটা আবার ইউজ করা যাবে, কারণ আমি তো পানি দূষণ করি নাই ভাই, আমি তো পানি দূষণ করি নাই, আমি জাস্ট তার একটু ব্যবহার করছি, আমি তো তার দূষণ করে ফেলি নাই। ঠিক আছে, ওকে। এখন অনবায়নযোগ্যর ক্ষেত্রে দেখো যে কোনটা একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যাবে না। জিওথার্মাল একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায়। সৌরশক্তি, যে শক্তি আস্তে আস্তে বিভিন্ন মাধ্যম দিয়ে ব্যবহার করা যায়। জলবিদ্যুৎ এটা পড়ছি নবায়নযোগ্য, তার মানে এটা অনবায়নযোগ্যের মধ্যে আসবে না। তাহলে কোনটা? গ্যাস। গ্যাস যদি একবার ব্যবহার করে ফেলো, মানে অক্সিজেন টাইপের গ্যাস যদি একবার ব্যবহার করে ফেলো, তাহলে সেটা আর ব্যবহার করা যাবে না। ওকে, তারপরে আসো ভাইয়া, হ্যাঁ গ্লোবাল লবণ। এখন আমরা এই জিনিসগুলো দেখবো, কয়েকটা টপিক আছে টানা, এই জিনিসগুলো হইতেছে সংকেত রিলেটেড, এগুলো ঠাড়া মুখস্থ করতে হবে। এই কোথালে ভাইয়া সব সংকেত কি মুখস্থ করবো? না, তাহলে কোন সংকেত মুখস্থ করবো? আমি দিব, ওয়েট। আচ্ছা, কিন্তু এই ভিডিওতে হয়তো আসবে না, সামনে যখন হইতেছে অধ্যায় পড়বো তখন অ্যাড করে দেওয়ার চেষ্টা অবশ্যই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। গ্লোবাল লবণের সংকেত দেখো, Na2SO4 10 অণু পানি, সোডিয়াম সালফেট 10 অণু পানি, সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটাই হইতেছে আমাদের গ্লোবাল লবণের সংকেত। এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হইতেছে আমাদের লবণ, কিসের লবণ? খাওয়ার লবণ। কেমন? ওকে, আসো ম্যাগনেটাইটের সংকেত কি? Fe3O4। তারপর কি আছে ভাইয়া? তুতের সংকেত কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। কস্টিক সোডা, এটা হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ক্ষার। কস্টিক সোডা অনেক সময় কি করে, কাপড় কাচে না, কাপড় কাচতে কি ব্যবহার করা হয়? তোমার কস্টিক সোডা অনেকটা হেল্প করে। ওকে, আচ্ছা তামার সাথে কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি করে? ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ হইতেছে একটা যৌগিক পদার্থ। যৌগিক কেন বললাম? কারণ এটা দুইটি পদার্থের, মৌলিক পদার্থের মিশ্রণ। এখন কোন দুইটা ভাইয়া? একটা হইতেছে তামা, কি বললাম? তামা বা কপার। পরীক্ষায় অনেক সময় তামা না দিয়ে দিবে কপার, কপার না দিয়ে দিবে তামা। তো ভাই দুইটা কিন্তু সেম, তুই যদি একটা জানিস আর একটা না জানিস তাহলে কিন্তু মারা। ঠিক আছে, তাহলে কি করতে হবে? দুইটাই জানতে হবে ভাই। তাহলে কি করতে হবে? আমাদের এটা জানতে হবে তামার সাথে কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়। এটা হবে টিন। একটা তামা বা আর একটা টিন, এই দুইটা মিলে আমাদের ব্রোঞ্জ তৈরি হয়। তামা না দিয়ে কি দিতে পারে? কপার দিতে পারে। ওকে, এখন বিষয় হচ্ছে এই যে ব্রোঞ্জ তৈরি করলো, এটা দিয়ে অলংকার তৈরি করা হয়। অনেক আগের যুগে কি করা হয়তো? অস্ত্র। আগে তো এরকম বন্দুক AK-47 ছিল না, তখন কি করতো মানুষজন? এই তো অস্ত্র বানাইতো, অস্ত্র দিয়ে ধনুক দিয়ে তোমার হইতেছে যে শিকার করে তাদের খাদ্য জোগাড় করতো। কেমন? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা হইতেছে, তাপমাত্রা কয়েকটা স্কেল আছে ভাইয়া, জানো? স্কেল কি? ধরো সেলসিয়াস, ধরো কেলভিন, ধরো ফারেনহাইট। এই যে সেলসিয়াস, আচ্ছা এটা এখানে তো লেখার স্পেস না, এখানে লিখে আসো। তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে লিখলে কি দেখতে পাবা? একটু চেক করি তো ভাইয়া, দেখতে পাইতেছো কিনা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, একবারে ঝাক্কাস। তাহলে দেখো, যদি সেলসিয়াসের কথা বলো তাহলে এগুলো কিন্তু একটা কি, সবগুলো একটা স্কেল যার সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি। এখানে 0 ডিগ্রি, এখানে 273.16, 273.16 বা 273, ঠিক আছে, বা এখানে 32। এই যে স্কেলগুলো লিখলাম বা এই যে সংখ্যাগুলো লিখলাম, এটা হইতেছে তার গলনাঙ্কের মান। অর্থাৎ ধরো একটা যৌগ, সাপোজ ধরো পানি, এটা বরফ করছো। এখন এই বরফটা কখন হবে? যখন 0 ডিগ্রি সেলসিয়াসে পানিটা আসবে। অর্থাৎ একটা ধরো উষ্ণ পানি হতে পারে, সেটা রুম টেম্পারেচার পড়ছে 25 ডিগ্রি বা আরও উত্তপ্ত 30-40 ডিগ্রি। এখন সেখানে যদি সেটা তুমি ফ্রিজে রাখো, ফ্রিজে রাখলে কি হবে? ওই পানিটা আস্তে আস্তে তাপ হারাবে। অর্থাৎ পানি সেখান থেকে তাপ চলে আসবে, রেফ্রিজারেটর সেটা তাপ শোষণ করে নিবে, অর্থাৎ তাপমাত্রা কমে আনবে। যখন এই তাপমাত্রাটা কমতে 25 থেকে 20, 15, 10, 5, 0 যখন শূন্যতে আসতেছে, তখন সেটা বরফ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। এখন ধরো আরো বরফ করছো, ধরো আরো মানে বরফের মাত্রা আরো হয়ে গেছে, ধরো -5, -10, -20।
এখন কথা হইতেছে এখন -20 পর্যন্ত আছে, যখন সেটা আবার পরিবেশে আনবা তখন সেটা আবার তাপ শোষণ করবে ওই বরফ খণ্ডটা, তখন কি হবে -10 -5 0, যখন 0-তে আসবে তখন সেটা আবার গলে যাবে। অর্থাৎ গলনাঙ্কর যে মান সেটা হইতেছে কেলভিন স্কেলে না, সেটা হইতেছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস। একই জিনিস একই ঘটনা কেলভিন স্কেলে 273 ডিগ্রি সেলসিয়াস, একই জিনিস একই ঘটনা ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই যে জিনিসগুলো যখন এই জিনিসটাই 0 থেকে -273 হবে, কেলভিন থেকে 0 কেলভিন হবে, এবং এটা যখন আরও কমে আসবে এই যে মানগুলো আছে তখনই সেটা হয় পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রায় বস্তুর গতিশক্তি শূন্য হয়, পরম শূন্য তাপমাত্রায় বস্তুর গতিশক্তি শূন্য হয়, কারণ বস্তুগুলো তখন চলাফেরা করতে পারে না। বুঝছো? ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থা। তারপরে আমরা যেটা খেয়াল করব, তাহলে তামার সাথে কোন ধাতু অলরেডি বলছি, টিনের কথা বলছি, পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস এটা বলছি, কেমন -273 ডিগ্রি সেলসিয়াস এটা বলছি। আর যে 0 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তোমার পানির গলনাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, কোন তাপমাত্রায় একটি অণু গতিশক্তি শূন্য হয়? বললাম না একটু আগে বলছি ভাই, একই কোশ্চেন রিপিট হইতেছে, একই টপিক রিপিট হইতেছে। -273 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু কেলভিন না, কেলভিন হইলে 0 কেলভিন হইতো, ঠিক আছে? এটা যদি কেলভিন হইতো যে সেলসিয়াসের জায়গায়, তাহলে এটা অ্যান্সার হইতো, ঠিক আছে? কিন্তু এটা তো কেলভিন না, এর জন্য এটা অ্যান্সার হবে না, কেমন? ওকে। এখন আসো ইকুয়াল এমসি স্কয়ার, ভাইয়া এটা জনককে, এটা জনক আইনস্টাইন। চোখ বুঝে, বেশি সময় নেওয়া যাবে না এগুলো। ইকুয়াল এমসি স্কয়ার, এটা হইতেছে আইনস্টাইনের সূত্র। তারপরে হইতেছে আয়রনের অভাবে। এখন আসো যেই টপিকগুলো এখন পড়বো সেটা হইতেছে কিসের অভাবে তোমার কি রোগ হয়। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হইতেছে আমাদের কিসের অভাবে কোন রোগ হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখব। এখন দেখো আয়রনের অভাবে সাধারণত কি হয়। আয়রন নিয়ে যদি একটু কথা বলি, আমাদের শরীরের মধ্যে রক্ত আছে। যখন বায়োলজিটা, তো এটা বায়োলজি ক্লাস না, তাহলে হইতেছে ডিটেলস পড়াইতাম, রক্ত পড়াইতাম, তো তাও একটু বলি যে রক্ত আছে, রক্তের মধ্যে দুইটা ভাগ ধরো, একটা হইতেছে রক্তরস, একটা রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে রক্তকণিকা 55%, মানে রক্ত যে রস সেটা 55%, আর রক্তকণিকা 45%। এই 45%-এর মধ্যে 3 ধরনের রক্তকণিকা পাওয়া যায়, একটা হইতেছে আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা। আর হইতেছে এর মধ্যে যে আরবিসি সেটা হইতেছে আমাদের লাল হয় বা এটা অক্সিজেন পরিবহন করে। এই যে 30 সেকেন্ড কথা বলছি, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এখন থেকে যেটা বলতেছি অনেক জোরে জোরে বলছি, অনেক কিছু হয়তো বুঝতে পারো না, অনেক কিছু বুঝতে পারছো, তো না বুঝতে পারলে সমস্যা নাই। এবার আসো, তো আমাদের আরবিসি লাল হয়, গাঢ়। তো এই যে লাল হইতেছে কারণ কি? হিমোগ্লোবিন। কি বললাম ভাইয়া? হিমোগ্লোবিন। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকার জন্য আরবিসি লাল হয়, এবং আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, এবং এর যে শেপ সেটা হইতেছে তোমার কি অবতল, সেটা হইতেছে দ্বি অবতল। এটা কেন দ্বি অবতল? কারণ এখানে তোমার যদি নিউক্লিয়াস থাকতো তাহলে সেটা এভাবে স্কুইজ হইতে পারতো না, দ্বি অবতল শেপ হইতে পারতো না। এখন কথা হইতেছে দ্বি অবতল শেপ হয়ে আমার হবে কি? কারণ দ্বি অবতল যদি শেপ না হয় সেটা তো অক্সিজেনকে ধরতে পারবে না। অক্সিজেন যদি না ধরতে পারে সেটা কি দেহের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবে? অক্সিজেনকে সেটা ধরার জন্য বা ওই শেপটা তৈরি করার জন্য এখানে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করছেন যে আরবিসিতে নিউক্লিয়াস দেননি, যেন সেটা স্কুইজ হইতে পারে, দ্বি অবতল হইতে পারে, অক্সিজেন যেন এখানে আসতে পারে, এবং সেই অক্সিজেন আরবিসি পুরা দেহে নিয়ে যেতে পারে। তো আরবিসির মধ্যে যেটা থাকে, যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এখানে যে হিম সেটাই হইতেছে আমাদের ফেরাস বা তোমার হইতেছে লৌহ অণু, আর গ্লোবিন এটা হইতেছে প্রোটিন অণু। গ্লোবিন প্রোটিন অণু। তো এই যে ফেরাস বা আয়রন, এই যে ফেরাস বা আয়রন যখন এটার অভাব হয় তখন অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া মানে রক্তের অভাব বা রক্ত শূন্যতা। যখন আমাদের দেহে, বায়োলজি ক্লাস না সেজন্য আমি ডিটেলসে বলতে পারছি না, ধরো আমাদের দেহে একটা রেঞ্জ থাকে। কি রেঞ্জ হইতেছে ধরো মহিলার ক্ষেত্রে 44 থেকে 49 লাখ পার মিলিমিটার কিউব, পুরুষের ক্ষেত্রে 50 থেকে 44 লাখ পার মিলিমিটার কিউব। তো একটা সেগমেন্ট বা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জে যদি কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বলে, বুঝছো? তো এই রোগটাই হয়। কিভাবে হয়? এই তো যখন আয়রনের অভাব দেখা যায় তখন হয়। আয়রনের যখন অভাব দেখা দেয় তখন অ্যানিমিয়া হয়। আর যখন অ্যানিমিয়া হয় ভাইয়া, তখন তোমার যে আছে চেহারা,
শুধু চেহারা না, বডি, স্কিন এগুলো কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে? কারণ সেখানে রক্তের পরিমাণ যখন কমে যায়, রক্তের ইয়ার কারণে এগুলো ফ্যাকাশে হয়ে যায়। আবার যখন অক্সিজেন নিয়ে যেতে পারছে না, অক্সিজেন কেন নিয়ে যেতে পারতেছে না? কারণ তোমার রক্তের পরিমাণ কমে গেছে রে ভাই। রক্তের পরিমাণ যখন কমে যাবে তখন কিন্তু অক্সিজেন ঠিক মতো কি করতে পারবে না, সারা দেহে নিয়ে যেতে পারবে না, তখন তোমার শ্বাসকষ্ট হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এই জিনিসগুলো সাধারণত অ্যানিমিয়ার কারণে হয়, আর এগুলো হয় আয়রনের অভাবে। সেজন্য বেশি বেশি কচু শাক খাবা। আসো, আয়োডিনের অভাবে কি হয়? এতক্ষণ পড়লাম আয়রন, এবার আসছে আয়োডিন। দুইটা কিন্তু দুই জিনিস। এটা হবে হয় গলগণ্ড, দেখো না গলা ফুলে গেছে, গলগণ্ড। রাতকানা রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এর অভাবে। সেজন্য জাপানের বিজ্ঞানীরা কি করছে, ধানের মধ্যে ভিটামিন এ ঢুকাই দিছে, যেন যেই ধানের ভাত খাবা, ওই ধানের যদি ভাত খাও তাহলে আর রাতকানা রোগ হবে না, ভিটামিন এ তুমি ধান থেকে পাবা। এটাই হইতেছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কামাল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো স্কারভি। স্কারভি কি এর মানে এর ইয়াতে অভাব, মানে এর জন্য কি হয় ভাইয়া? সর্দি, নাক দিয়ে পড়ে না টপ টপ টপ, তো ওই জিনিসটা। তো স্কারভি হয় তোমার ভাইয়া ভিটামিন সি এর অভাবে। কারণ যখন জ্বর সর্দি হয় তখন ডক্টর বলে বাবা লেবু খাও, বাবা আনারস খাও। তো আনারস এটা হইতেছে কি অ্যান্টিপাইরেট। তো তোমার দেখা যাচ্ছে যে স্কারভি, ধরো ভিটামিন সি আছে কোথায়? লেবুতে, পেয়ারাতে, এই ধরনের জিনিসগুলো বেশি বেশি খাবা। অর্থাৎ মুখে যেগুলো টক লাগবে ওই জিনিসগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবা, তাহলে স্কারভির হাত থেকে রক্ষা পাবা। কারণ তোমার ভিটামিন সি হইলে তোমার স্কারভি হবে না। ব্রোঞ্জ কোন ধাতুর সমন্বয়ে গঠিত হয়? এখানে একটু ইয়েগুলো একটু লক্ষ্য করো, অপশনগুলো। কোন মারাটা দিছে? নেক্সট এনএটি, নার্সিং অ্যাডমিশন টেস্ট 2019-20। এখানে দেখো দিছে তামা সীসা, তামা নিকেল, তামা দস্তা। এখন স্টুডেন্ট তো মনে করবে ভাই তিনটাই তামা, তার মানে তামা হবেই, তাইলে মারা। কারণ কি? কারণ তামার এটা ভাই নিচেও দেখ কপার, কপার মানেও তামা, এবং এই যে টিন আর এই যে কপার, এটার সংমিশ্রণে হয় তোমার ব্রোঞ্জ, বুঝছো? এর জন্য তোমার এই জিনিসগুলো জানা প্রয়োজন। পরবর্তীতে একটা ইয়ে দেখবো নি, মানে এটা ইংরেজি, এটা বাংলা। নার্সিং টেস্টে এই ধরনের কোশ্চেন কেন জানি বারবার বারবার আসে। কেমন? ধরো এবার আসছে, বাবা বলতো অসমোসিসের বাংলা কি? এটাই কোশ্চেন, একটু পর দেখাইতেছি। আচ্ছা, তারপরে ব্রোঞ্জ কোন দুটি ধাতু সমন্বয়ে বলছি ভাইয়া? কপার, টিন। আচ্ছা, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আসো ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কথা বলি। অনেক পেঁচাল হয়েছে, এবার আসো তরঙ্গ নিয়ে একটা কড়া কথা বলি, ঠিক আছে? মনে আছে তরঙ্গ দৈর্ঘ্য? এটা একবারই ঠোঁটের আগায় রাখতে হবে। কিসের আগায়? ঠোঁটের আগায়। এটা ভুলে গেলে চলবে না। এটা কি ভুলে গেলে চলবে না ভাইয়া? 46 মিনিট ক্লাস হয়েছে, আরো ক্লাস হবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা? এটা একটা কোশ্চিন নার্সিং অ্যাডমিশন টেস্ট 23-24 আসছে, পরে দেখবা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা। কোশ্চিনটা দেখাই দিই, তাতে তোদের কনফিডেন্স হবে। দেখ নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কনফিডেন্স পাইছিস যে এই টপিকটা কোশ্চিন আসছে, এবার পড়াতে মনোযোগ দে। দেখ ভাই, এখন এই জিনিসটাতে যা করবি বা যা মনে রাখবি তা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্যগুলো সব ঠাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন কিভাবে মুখস্থ করবো আই দেখি। ভাইয়া দেখো, এটা হইতেছে মুখস্থ করবা বেনি আসহ কলা। কি বললাম? বেনি আসহ কলা, বেনি আসহ কলা। বলো বেনি আসহ কলা। আরে ভাই বল না, বেনি আসহ কলা, বল বেনি আসহ কলা। তাহলে এই যে বেনি আসহ কলা, এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা হইতেছে আমাদের 7টা রং। কি? 7টা রং। এটা বারবার বলতে থাক, তোরা বলতে থাক। বেনি, বেনিতে বেগুনি, ধর বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, ঠিক আছে? আর কতে কমলা, তারপরে লতে লাল। এখন কথা হইতেছে বেনি আসহ কলা, বেনি আসহ কলা। ভাই এটা তো মুখস্থ করলাম, এবার বলেন কি করব? এবার যেটা করবি, এই যে প্রত্যেকটা রেঞ্জ আছে, ধর আমরা চোখে ভাই যে দেখতে পাই, ঠিক আছে? এই দেখাটা নির্ভর করে কোন রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে এসে পড়ছে। যেই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য আমার চোখে এসে পড়ে, ওই রেঞ্জ যে কালার কোড দেখা যাচ্ছে যে নির্দিষ্ট করা আছে, ওই কালারটা আমি দেখতে পাই, ওই কালারটা আমার চোখে ভেসে ওঠে। ধর এই আইফোনটা দেখতেছি আমি নীল, এই আইফোনটা দেখতেছি নীল, অর্থাৎ এই রেঞ্জে তরঙ্গ দৈর্ঘ্য আমার আইফোনটা থেকে আসতেছে। ওকে, আচ্ছা এই জিনিসটা তাহলে দেখ, তাহলে বেনি আসহ কলা এটা আমরা মুখস্থ করলাম। অর্থাৎ বেনি মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন হইতেছে এগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা পড়বো। তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে মনে রাখবো? এটা হইতেছে মুখস্থ করে নিতে হবে ভাইয়া। অনেকে হইতেছে মোবাইল ডিজিট দিয়ে মনে রাখে, ইয়া করে মনে রাখে। তো তোর যদি সহজে মনে থাকে তাইলে ভালো, ও অত পেঁচাল বাদ দিয়ে সোজা একদিন বই নিয়ে বসবি, ঠাটা মুখস্থ করবি। কত? প্রথমে আছে 424 থেকে না 380 থেকে শুরু হয়। বেগুনি যেটা, সেটা 380 থেকে শুরু হয়।
380। এখন এটা আছে 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। এইটা হইতেছে আর এখানে লিখে রাখে 380 থেকে 424, 380 থেকে 424, 424 থেকে 450 এবং 60 হয়ে গেছে ভাই। এটা 60 না, এটা 50। আসো ভাইয়া মুছে দিয়ে আবার লিখি, তাহলে এটা হলো 450। তারপরে এখানে দেখতেছি 450 থেকে 500, আবার আছে 500 থেকে 575, তারপরে আছে 575 থেকে 590, তারপরে 590 থেকে 647, তারপরে 647 থেকে 780। কিছু কিছু জিনিস আছে যেগুলো ঠোঁটের আগায় রাখতে হবে, মানে এই কোশ্চিন থেকে কোশ্চিন আসবেই বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তোর বাবা এখানে তো শুধু একটা কোশ্চিন না রে বাবা, যে হইতেছে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বা বেশি। কারণ কি এখান থেকে তো পরবর্তীতে আসতে পারে নিচের কোনটির ফ্রিকোয়েন্সি বেশি, নিচের কোনটির বেগ বেশি, নিচের কোনটির হইতেছে এই বেশি ওই বেশি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো ভাই এই জিনিসগুলোই, তরঙ্গ দৈর্ঘ্য একই কথা, কিন্তু কথা হইতেছে এই রিলেটেড কোশ্চিনই কিন্তু বারবার আসছে। ধর ফ্রিকোয়েন্সি কোশ্চিন আসলো, ধর ফ্রিকোয়েন্সি দিয়ে 1/λ, অর্থাৎ যেটার তরঙ্গ দৈর্ঘ্য যত কম সেটার ফ্রিকোয়েন্সি তত বেশি, যেটা তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেটার ফ্রিকোয়েন্সি তত কম। কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, আমি বাড়লে তুমি বাড়ো, না আমি বাড়লে তুমি কমো, তুমি কমলে আমি বাড়ি, ঠিক আছে, এই ধরনের সম্পর্ক। আচ্ছা তাহলে এটা মুখস্থ রাখতে হবে। আবার বলি ভাইয়া, বেনি আসহ কলা, বেনি আসহ কলা, এটা দিয়ে আমরা মনে রাখবো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এবং এটার যে রেঞ্জ সেটা হইতেছে 424 থেকে প্রথমে 380 দিয়ে শুরু হয়। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, দৃশ্যমান যে আলো সেটার রেঞ্জ কত? 380 থেকে 780, 380 থেকে 780। তাহলে আমাদের বেগুনি শুরু হবে 380 থেকে 424, তারপরে 424 থেকে 450, তারপরে 450 থেকে 500, তারপরে 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647 এবং 647 থেকে 780। তো এই জিনিসগুলো আমরা মনে রাখলে আমরা এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। তাহলে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এখন বল, তুই বল ভাই, আমি বলবো না, তুই বল কোনটা কম। দেখ এখানে বেগুনি যে অপশনটা আছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখন পরের যে কোশ্চিন ভাইয়া বলো তো ওইটা কি হবে? পরের যে কোশ্চিনটা আছে যে নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটা কি হবে? অর্থাৎ নিচের দিক দিয়ে, নিচের দিক থেকে হবে। কারণ কি নিচের যত নিচে যাবা তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়তেছে। ওকে আসো দেখি কোনটা নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন কথা হইতেছে ভাইয়া সব শেষে তো লাল ছিল, কিন্তু লাল তো অপশনে নাই, থাকার দরকার নাই তো। লালের আগে কোনটা ছিল সেটা দেখ ভাই, লালের আগে ছিল কমলা, তাহলে এটা হবে কমলা। লালের আগে কি ছিল ভাইয়া? দেখো লালের আগে ছিল কমলা, তাই না? 590 থেকে 647 ভাইয়া। তাহলে দেখো নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা হবে ভাইয়া কমলা। ওকে আচ্ছা এখন আয় ভাই, গ্রিন হাউজের প্রভাবে কোন গ্যাসটি দায়ী? গ্রিন হাউস প্রভাবের জন্য কোন গ্যাসটি দায়ী? এটা হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এমন একটা গ্যাস যেটা সাধারণত খুবই ক্ষতিকর না, পরিবেশের জন্য ক্ষতিকর না, কিন্তু এটা যদি পরিবেশে বেড়ে যায় পরিমাণ তখন পরিবেশটাকে উষ্ণ করে তোলে এবং সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আর গ্রিন হাউস এটা হইতেছে পরিবেশের তাপমাত্রা আস্তে আস্তে বাড়াতে থাকে। তাহলে এখানে যে গ্যাসটা মেন ভূমিকা পালন করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড টপিক কিন্তু ভাই অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? কারণ এই কার্বন ডাইঅক্সাইড টপিক থেকে অনেক কোশ্চিন আসে। আচ্ছা অগ্নি নির্বাপক হিসেবে আবার বলতে না বলতে ব্যাক টু ব্যাক কার্বন ডাইঅক্সাইড। নিচের কোন গ্যাস অ্যাসিড ধর্মী? আবার কার্বন ডাইঅক্সাইড। কারণ কার্বন ডাইঅক্সাইড তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো তখন এটা কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড এটা তৈরি করে ফেলবে, ঠিক আছে? তো এই জিনিসটা H2CO3 আচ্ছা এই জিনিসটা যখন তৈরি করে ফেলবে অর্থাৎ এটা হইতেছে একটা অ্যাসিড তৈরি করে ফেলতেছে, বুঝছো? সেজন্য এটা হইতেছে আমাদের অ্যাসিড ধর্মী। সেজন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি ধর্মী ভাইয়া? অ্যাসিড ধর্মী। ওকে আচ্ছা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা? ভাই দেখ চারটা কোশ্চেন, চারটাই নার্সিং অ্যাডমিশন টেস্ট। দেখ এটা হইতেছে যে 21-22, ওইটা হইতেছে 23-24, ওইটা হইতেছে 22-23, ওইটা হইতেছে ভাই 23-24। তুই আমারে বল টপিক দেখছিস? টপিক সিলেকশন শিখ ভাই। এই তো কার্বন ডাইঅক্সাইড কড়া টপিক, কড়া। কার্বন ডাইঅক্সাইডের যে টপিক সেটা হইতেছে ভাই একটা কড়া টপিক, 5 স্টার টপিক, ঠিক আছে?
5 স্টার টপিক, এটা যেন মিস না যায়। এই টপিকটা যত কোশ্চেন আছে সবগুলো পড়ে যাবো ইনশাল্লাহ আমরা, হ্যাঁ, ভর্তি পরীক্ষার আগে। যদি পড়া না হয় তাহলে পরীক্ষা দিতে যাবো না। আচ্ছা, তারপরে দেখি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। এখন আসো, রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। রিকেটস রোগ কি? তোমার পা বেঁকে যায় না, হাত বেঁকে যায় না, এই ধরনের যে কন্ডিশন সেটা হইতেছে ভিটামিন ডি এর অভাবে হয়। রিকেটস রোগের অভাবে রিকেটস রোগ হয়ে থাকে। রিকেটস রোগ বললাম যে পা যদি বেঁকে যায় তাহলে এটা রিকেটস রোগের মধ্যে পড়তেছে। আচ্ছা, ডায়াবেটিস হয় কিসের অভাবে? ভাইয়া এখন আমরা দেখব ডায়াবেটিস হয় কিসের অভাবে। এই যে কোশ্চিনটা আছে সেটা আমরা দেখব, এটা হয় ইনসুলিনের অভাবে। ইনসুলিনের অভাবে জিনিসটা কি আমি একটু বিস্তারিত বলি। তোমার প্যানক্রিয়াস বা অগ্নাশয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামে আমাদের শরীরে একটা গ্রন্থি আছে বা অঙ্গ আছে। তো এখান থেকে কিছু কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, পিপি কোষ, সোমাটোস্টেটিন। তো এই যে পিপি কোষ, সোমাটোস্টেটিন, সেগুলো সাধারণত আলফা বিটার যে ক্ষরণ সেগুলো নিয়ন্ত্রণ করে। এখন আলফা কোষ যেটা আছে সেটা গ্লুকাগন, সেটা কি বললাম, গ্লুকাগন ক্ষরণ করে। এবং যে বিটা কোষ আছে সেটা তোমার ইনসুলিন আছে না, এই ইনসুলিন ক্ষরণ করে। এখন আমরা একটু দেখব ইনসুলিনের কাজ কি আর গ্লুকাগনের কাজ কি। ভাইয়া, ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে সুগারের পরিমাণ কমানো। আবার ইনসুলিনের কাজ হচ্ছে তোমার ব্লাডের মধ্যে বা দেহের মধ্যে ব্লাডে যে আছে গ্লুকোজ আছে সেটার পরিমাণ কমানো। আর গ্লুকাগনের পরিমাণ বাড়ানো। কাজ কি? বাড়ানো। ঠিক আছে, ধরো মরুভূমিতে গেছো, তোমার কাছে কি খাবার পাইতেছো না, তখন কি করবে? এই যে গ্লুকাগন সেটা তোমার কি করবে? সাহায্য করবে। কোথায় থেকে আমার গ্লুকোজ পাবো? ভাই আমার গ্লুকোজ দে। এই গ্লুকোজের পরিমাণ সে শরীরে বাড়াবে। আর ধরো গেছো যে হইতেছে বুফে খাইতে, এমন খাওয়া খাইছো ভাই মানে শরীরে আর কোথাও রাখার জায়গা নাই, এমন একটা অবস্থা, মানে গ্লুকোজে থই থই করতেছে, বর্ষাকালে যেমন পানি থই থই করে। তো ওই সময় কি করবে? ইনসুলিন দেহে যে গ্লুকোজের পরিমাণ আছে সেটা কমায় আনবে। ভাইয়া কি করবে? কমায় আনবে। এখন কথা হইতেছে, এখন ধরো এমন একটা অভ্যাস বানাইছো যে 2 দিন 5 দিন পর পর বুফে খাও, ঠিক আছে, শরীরের অবস্থা তো মাশাআল্লাহ বানাইছো আমার মতো। এখন দেখা যাচ্ছে তখন কি হবে? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ যে পরিমাণ ইনসুলিন দেহে আসা দরকার সেই পরিমাণ আসলেও কি করতে পারবে না, তোমার যে গ্লুকোজের লেভেল সেটা কমাইতে পারবে না। গ্লুকোজের লেভেল অটোমেটিক হাই হয়ে যাবে। ঠিক আছে, 7-এর উপর চলে যাবে, 11, 12, 13, 14 হয়ে যাবে। ঠিক আছে, তখন ভাইয়া অবস্থা খারাপ, ডায়াবেটিস দেখা দিবে। আর ডায়াবেটিস কিসের অভাবে হয় তাহলে? ইনসুলিন। এখন দুইটা কারণ, একটা রেজিস্ট্যান্স হয়ে যায় তোমার হইতেছে ইনসুলিন, সেজন্য হইতে পারে। আরেকটা অভাব দেখা যায়, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে অনেক সময় সমস্যা দেখা দেয়, এজন্য নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণ আসা দরকার ইনসুলিন ওই পরিমাণ আসে না, তখন তোমার ডায়াবেটিস দেখা দেয়। ওকে, বুঝছো? আচ্ছা, কোন হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস রোগ হয়? বললাম ভাইয়া, আর কি বলবো, তোমরাই বলো। ইনসুলিন। তারপরে নিচের কোনটি দুর্বল অ্যাসিড? CH3 COO, যেটা আরো একবার বলছি আর বলবো না। ভিনেগার কোনটি? অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। তারপরে ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আচ্ছা, এটার মধ্য দিয়ে কোশ্চিন ব্যাংক কেন পড়বো? এই টপিকটা সমাপ্ত। এটার মধ্য দিয়ে কোশ্চিন ব্যাংক আমরা কেন পড়বো এই টপিকটা সমাপ্ত হইতেছে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখলা যে কি পরিমাণ কোশ্চিন আমাদের কোশ্চিন ব্যাংক থেকে কমন আসতেছে, কি পরিমাণ কোশ্চিন আমাদের কোশ্চিন ব্যাংক থেকে মানে ব্যাক টু ব্যাক কমন আসতেছে, টপিক কমন আসতেছে। তাহলে আমরা যদি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস না করে, কোশ্চিন ব্যাংক না পড়ে পরীক্ষা দিতে যাই, তাহলে এর চেয়ে তো হতভাগা আর কেউ নাই। ঠিক আছে, কারণ ভাই এতবার বলার পরেও, এই জিনিসগুলো দেখানোর পরেও যদি আমরা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস না করি, কোশ্চিন ব্যাংকে সময় না দিই, তাহলে হবে না। সেজন্য আমাদের যা করণীয় সেটা হইতেছে আমাদের খুবই মনোযোগের সহিত এই কোশ্চিন ব্যাংকটা পড়া জরুরি। বুঝতে পারছো? কারণ এখানে বারবার কোশ্চিন আসতেছে ভাই, আর কতবার বলবো, কোশ্চিন ব্যাংক থেকে আসবে, এটাই স্বাভাবিক, কোশ্চিন রিপিট হবে, এটাই সত্য। তাহলে কোশ্চিন ব্যাংক পড়বো, এটাই সত্য। ঠিক আছে না? আচ্ছা, আমরা সবাই পড়বো ইনশাল্লাহ। এখন বলছি অলরেডি অনেক কথাই, কেমিস্ট্রির কোন জিনিস পড়বো এটা আরও আস্তে আস্তে অধ্যায় আসবে, আস্তে আস্তে বলবো, বই দেখাই দিব। এবং একটা কথা বলে রাখছি যে এসএসসির বইও পড়বো, এজিসির বইও পড়বো। এবং এজিসির বই সব পড়বো না, এজিসির বই যে মেন টপিক, যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে, বোর্ড লাইন যেগুলো আছে সেগুলো পড়বো। অনুশীলনীর শেষে যে এমসিকিউ আছে সেগুলো পড়বো। এসএসসির বইয়ের যে হট টপিক, ধরো তোমার হইতেছে যে
যে নবায়নযোগ্য অনবায়নযোগ্য অ্যাসিড ক্ষার সমতা পিএইচ, তারপরে হইতেছে যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, তারপরে কোনটার সংকেত কী, এই ধরনের যে জিনিস এসএসসির বই থেকে আসে সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, এগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা তোমাদের বলে দিব, স্লাইডে দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এখন যে টপিকটা আছে ভাইয়া সেটা হইতেছে কি টপিক, কোশ্চিন প্যাটার্ন, কেমিস্ট্রির কোশ্চিন প্যাটার্ন। ভিডিও 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে আসো দেখি কেমিস্ট্রি কোশ্চিন প্যাটার্ন একটু বলে দেই শর্টে। E=mc², এটা হইতেছে আইনস্টাইনের সূত্র। এই কোশ্চিনগুলো যেগুলো আছে সবগুলো হইতেছে তোমার E=mc² আইনস্টাইনের যে সূত্র, এই টপিক কোশ্চিনটা আসছে 23-24 সেশনে, মানে গত বছর। যতগুলো এখন কোশ্চিন পড়বো সব 23-24, মানে 24-25। ঠিক আছে, গত বছরের কোশ্চিন। তাহলে এইটা পড়ে তুমি একটা আইডিয়া নিতে পারবো কোন জিনিসগুলো আমার পড়া উচিত। কেমিস্ট্রি আমি কি খুব ডিপলি পড়বো? যদি ডিপলি পড়ো ভাই বিশ্বাস কর তোর ডিপলি পড়লে তোর ক্ষতি, কারণ তোর হইতেছে তুই বেসিক জিনিস জানিস না। তুমি যদি এমন হও ভাই যে না আমি বেসিক জিনিস সব জানি, আমি অনেক পারি, তাইলে ভাই আমি বলবো নার্সিং প্রিপারেশন না নিয়ে তুই মেডিকেল নে। মেডিকেল যদি না হয় অটোমেটিক নার্সিং হয়ে যাবে। কিন্তু তুই যদি ভাই বেসিক না জানিস, খুব টাইনে টুইনে পাস করছিস বা হইতেছে খুব ইচ্ছা নার্সিং পড়বো, তাহলে ভাই কথা শোন ভাই, আগে ডিপলি সব জিনিস পড়তে যাস না, সব টপিক আগে মেন জিনিসগুলো শেষ কর। সময় থাকলে পড় ভাই, যত পড়বি তত ভালো। কিন্তু মেন জিনিস পারো না, বেসিক জিনিস প্র্যাকটিস করো না, হুদাই তুমি গেছো যে কুয়ার মধ্যে অ্যান্ট্রপি নির্ণয় করতে। ভাই কি ভাই, তোমার ফিজিক্সে কে বলছে যে কুয়ার মধ্যে অ্যান্ট্রপি কত? আচ্ছা দেখো, E=mc² সূত্রটি আইনস্টাইনের। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? জলবিদ্যুৎ। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি ভাইয়া? জলবিদ্যুৎ। তারপরে হইতেছে ওজোন কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে চামড়া শিল্পে ক্ষতিকর বর্জ্য ট্যানারি হইতেছে ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের প্রভাবে অনেক সময় অ্যানিমিয়া দেখা দেয়, বুঝতে পারছো? আর যে ওজোন স্তরের কথা বললাম, এখানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার কয়েকটা স্তর থাকে। এক একটা স্তরে কোনোটা ক্ষুব্ধমণ্ডল, কোনোটা দিয়ে হইতেছে ওজোন স্তর যেটা হইতেছে স্ট্র্যাটোস্ফিয়ার, কোনোটা দিয়ে বিমান চলাচল করে, কোনোটা দিয়ে যুদ্ধ বিমান চলাচল করে। এগুলো ডিটেলস আলোচনা কেমিস্ট্রি ক্লাসে করা হবে ইনশাল্লাহ। এটাও কেমিস্ট্রি ক্লাস, তবে এটা হইতেছে ওই কোশ্চিন অ্যানালাইসিস। আচ্ছা, কোন রশ্মি দিয়ে অপারেশনের যন্ত্র জীবাণুমুক্ত করা হয়? এটা হবে গামা রশ্মি। খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। কেমন? তারপরে দেখ ভাই অসমোসিস, যেটা বললাম, অসমোসিস শব্দের বাংলা কি ভাই? এইটা আসছে অভিস্রবণ। তাহলে কি বলবি তুই বল? তো এই যে জিনিসটা খুব সহজ হইতে পারে, মানে খুব মজা লাগতে পারে, মানে লাইভ দেখতেছো তো রেকর্ডেড ক্লাস, খুব মজা ভাই। অসমোসিস আসছে, কিন্তু পরীক্ষার হলে যখন আসবে ভাই তোরে খুঁজে পাওয়া যাবে না ভাই, সাবধান। আচ্ছা, বর্ণালী 7টি রঙের সমন্বয়ে কোনটি? সাদা। বর্ণালী 7টি রঙের সমন্বয়ে সাদা, কারণ আমি সূর্যের আলো যখন দেখি কি দেখি? সাদা। সেটাই যখন প্রিজমের মধ্যে প্রবেশ করো দেখবা যে ভাগ ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো যখন 7টা রঙ একসাথে হয় তখন সেটা সাদা রং ধারণ করে। পরমাণুর নিউক্লিয়াসে কোন জোড়া থাকে? নিউক্লিয়াস মানে কি? পরমাণুর এটা নিউক্লিয়াস, অর্থাৎ আর এগুলো কেন্দ্র করে ধরো ইলেকট্রন করে ঘুরে, তাহলে মাঝখানে কি থাকবে? প্রোটন আর নিউট্রন। তাহলে কোনটা দেখি? প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন, এটা প্রোটন নিউট্রন, তাহলে এটা। আচ্ছা, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? এটা অলরেডি বলছি, হাইড্রোজেন। তারপরে যেটা আছে নিচের কোনটি সবচেয়ে বেশি তীব্র? নিচের কোনটি সবচেয়ে বেশি তীব্র? এটা অলরেডি বলছি, HClO4। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন এনজাইমটি? এটা হচ্ছে জাইমেজ। এনজাইমটি খুবই গুরুত্বপূর্ণ। রেডিওথেরাপিতে কোন চিকিৎসা ব্যবহার করা হয়? এটা হবে তোমার ক্যান্সার রোগের চিকিৎসা। রেডিওথেরাপিতে এক ধরনের রে ব্যবহার করা হয় যার মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়, বুঝছো? আর ক্যান্সার কি? ক্যান্সার হইতেছে তোমার যে দেহের সাইকেল আছে না, কোষ বিভাজনের যে সাইকেল, সেটা নষ্ট হয়ে যায় ক্যান্সার। বায়োলজি ক্লাসে ডিটেইলস আলোচনা করবে ভাইয়া পুরা। প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট 2 অনু পানি।